মমতা ব্যানার্জির বাজেটে জাগলারি থাকবে না তা কখনো হতে পারে না। আমরা আগেও দেখেছি ওর বাজেটে নানান রকম ভাবে জাগলারি করার চেষ্টা করেছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। এবারও বাজেটে আমি দেখলাম সাংঘাতিক ভাবে গরিব মানুষকে ঠকিয়েছে এবং সেটাকে আড়াল করার চেষ্টা করছে। গরিব মানুষের কাছ থেকে টাকা লুট করেছে, সেটাকেও আড়াল করার চেষ্টা করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, এবার আবাস যোজনায় যে বরাদ্দ করেছেন তিনি বলছেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, আমি আমার সাধ্য মতন চেষ্টা করছি আমার রাজ্যের মানুষকে দেওয়ার জন্য। তিনি বলেছিলেন যে 12 লক্ষ মানুষকে টাকা দেবেন। 12 লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছেন, 60,000 করে টাকা দিয়েছেন তিনি। দেওয়ার ক্ষেত্রে নানান রকমের ত্রুটি দুর্বলতা রয়ে গেছে, আমি সেটা ছেড়েই দিলাম। কিন্তু যাদেরকে দিলেন এই 12 লক্ষ মানুষ বেনিফিশিয়ারি, এদের ঘরটা তো করতে হবে, তাহলে এদের জন্য টাকা বরাদ্দ করতে হবে এবার বাজেটে। এটা হচ্ছে ফাইনাল বাজেট হলো, এই বাজেটে তাদের টাকা ধরা হলো না। আবার বলা হলো 16 লক্ষ মানুষকে তিনি এই আবাস যোজনার আওতায় নিয়ে আসছেন, তিনি তাদেরকে টাকা দেবেন। তাহলে 16 লক্ষ মানুষের জন্য কত টাকা বরাদ্দ করা হলো? 16 লক্ষ মানুষের জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হলো। ওই 16 লক্ষ মানুষকে যদি আমাদের পূর্ণাঙ্গ ঘর দিতে হয় তাহলে কত টাকা লাগে? তার অর্ধেক টাকা তিনি ধরলেন, মানেটা কি? তাহলে এই অর্ধেক টাকা ধরার পর এই লোকগুলোকে দেয়া হবে 16 লক্ষ লোককে, আরো 6 মাস পরে আবার তাকে বাজেট করতে হবে, টাকা বরাদ্দ করতে হবে। তাহলে এই লোকগুলো কি 6 মাস খোলা আকাশের নিচে থাকবে? এই টাকা নিয়ে তারা কি ঘর করতে পারবে? টাকার বরাদ্দ তো বাড়েনি, মানে ঘরের জন্য যে টাকার বরাদ্দ সেটা না বাড়েনি, সেটা আমি ছেড়ে দিলাম। কিন্তু 1,20,000 টাকায় তিনি যে ঘর করে দিতে চাইছেন, তার 60,000 টাকা যদি মানুষকে দেয়া হয়, তারপরে আরো 6 মাস পরে তারা টাকা পাবে। এই 6 মাস টাকাটা কোথা থেকে আসবে? সেই টাকার তো সংরক্ষণ মানে বরাদ্দ ধরে রাখার কথা, সেটা ধরলেন না। তাহলে এদিকে 16 লক্ষের অর্ধেক টাকা ধরলেন, ওদিকে 12 লক্ষের অর্ধেক টাকা উনি বলছেন দিয়ে দিয়েছেন, 7,02,000 কোটি টাকা। তাহলে বাকি টাকাটা ওরা কোথা থেকে পাবে? এই যে চাতুরি করার চেষ্টা হচ্ছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, মানুষের সামনে ভালো সাজার চেষ্টা হচ্ছে যে আমি তোমাদের জন্য ঘরের জন্য টাকার ব্যবস্থা করছি, মানেটা কি? আসল ব্যাপারটা হচ্ছে ঘরের টাকা যেহেতু তার লোকজন সব লুট করেছে, আর লুট করার অপরাধে যেহেতু দিল্লি থেকে টাকা পাওয়া যাচ্ছে না, সেই জন্য তার অপরাধটাকে কিছু টাকা বরাদ্দ করে টাকা দিয়ে সেটাকে ঢাকতে চাইছে। ভাবা যায় না এইভাবে। আজকে বাজেটে জাগলারি করবেন তিনি। সুন্দরবন নদী বাঁধ, তার জন্য 2,200 কোটি টাকা বরাদ্দ করেছে। জিনিসপত্রের দাম, বর্তমান পরিস্থিতি, 3,500 কিলোমিটার নদী বাঁধ, তার বিস্তীর্ণ এলাকা, বিভিন্ন নদী বাঁধে কিছু ব্রিজ করার কথা, সে সমস্ত তলানিতে চলে গেল, তা কিছুই হবে না। নদী বাঁধের যে এরিয়া, তাতে এই 200 কোটি টাকা দিয়ে এখন যা জিনিসপত্রের দাম, তাতে কোনোভাবেই সুন্দরবনকে রক্ষা করতে পারবেন না। অথচ তিনি বলে দিলেন 200 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন, কিন্তু সেই বরাদ্দের টাকা কোথায় চলে যাবে, কার পকেটে চলে যাবে, কেউ জানে না। অর্থাৎ রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি যে বরাদ্দ করছে, সেই বরাদ্দের টাকা দুর্নীতিবাজদের পকেটে চলে যাচ্ছে। তিনি বলছেন ঋণ নেবেন, আবারও ঋণ নেবেন, ঋণ নিতে হবে। 81,000 কোটি টাকা ঋণের কথা তিনি বলেছেন। এই অল্প কয়েকদিনের মধ্যে আবার ঋণ নেবেন। বামফ্রন্ট সরকার ছিল যখন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বামফ্রন্ট সরকার 34 বছর রাজত্ব করেছে, তার মধ্যে তার ঋণের পরিমাণ কত ছিল? 1,92,000 কোটি টাকা। আর সে এই 13 বছর যেতে না যেতেই 7 লক্ষ কোটি টাকা ঋণের মালিক হয়ে গেল। তাহলে গোটা রাজ্যটাকে আমাদের ঋণে ডুবিয়ে দিচ্ছেন, ঋণে জর্জরিত করছেন। তাহলে আমাদের প্রতিদিন আমাদের ঘরের ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা জন্মাচ্ছে ঋণের বোঝা নিয়ে। তাহলে এই গরিব ঘরের ছেলেমেয়েরা কিভাবে লেখাপড়া শিখবে, তার জন্য কোনো পরিকল্পনা নেই। গরিব ঘরের সন্তানরা কিভাবে সুস্থভাবে ভূমিষ্ঠ হবে, তার কোনো পরিকল্পনা নেই। এই যে তিনি বললেন মোবাইল কেনার জন্য
স্বাস্থ্যকর্মী, আইসিডিএস আর আশাকর্মীদের জন্য তিনি বরাদ্দ করেছেন। কিন্তু ওই গ্রামের গর্ভবতী মা সে আর একটু পুষ্ট পাবে কি করে, পুষ্টি, তার জন্য বরাদ্দ নেই। তাহলে যে বরাদ্দ কেন্দ্রীয়ভাবে ধরা হচ্ছে, তোমার বরাদ্দটা তো বাড়াতে পারো। তোমার রাজ্যের বরাদ্দটা বাড়ালে আজকের হাফ ডিমের জায়গাতে একটা ডিম পেতে পারে। তাহলে এই আমাদের রাজ্যের অপুষ্টি সন্তানরা কিছুটা হলে পুষ্টি পেতে পারে, আর গর্ভবতী মায়েরা যে অবস্থায় আছে তারা কিছু সুস্থ সন্তান প্রসব করতে পারে। এদের জন্য কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা তার মাথায় আছে কিভাবে তিনি ভোট ক্যারি আউট করতে পারেন। অর্থাৎ সেই জন্যই তার লক্ষ্য হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডারে কে বা কারা টাকা পাবে তার কোনো মূল্যায়ন নেই। দারিদ্র সীমার নিচে যারা বাস করছে তার বেশিরভাগ লোক টাকা পায় না, গরিব লোকেরা টাকা পায় না, আদিবাসীরা টাকা পায় না, তাদের জন্য কোনো ভাবনা নেই। আর যারা পেনশনের উপরে বেঁচে আছে, ভাতার উপরে বেঁচে আছে, ওষুধ ছাড়া যাদের বাঁচার কোনো উপায় নেই, এই বৃদ্ধ ভাতাদের জন্য 1 টাকাও বরাদ্দ বাড়ানো হলো না। সুতরাং এই বাজেট সব মিলিয়ে যদি আমি বলি, তাহলে সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব, মেহনত করা মানুষ, ছাত্র, যুব, বেকার, এদের বিরোধী বাজেট। শ্রমজীবী মানুষের বিরোধী বাজেট, কৃষক বিরোধী বাজেট। ধান কেনার জন্য বাজেট যাই করুক না কেন, বরাদ্দ যাই করুক না কেন, সেই অর্থ ধান কেনার জন্য এর আগে যে কটা বাজেট হয়েছে সেই বাজেটেও সেই অর্থ খরচ করেনি। এবারও তাই হচ্ছে। এবারও সেই ধান কৃষকের বিক্রি হবে না। সুতরাং সব মিলিয়ে এবার বাজেট আমাদের রাজ্যের শ্রমজীবী, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, বেকারদের বিরোধী বাজেট হয়েছে। তাই আমি এই বাজেটকে তীব্র বিরোধিতা করছি। শ্রমজীবী মানুষের বিরোধী বাজেট হয়েছে।